শীতকালে সুস্মিতা বিয়ে করে শ্বশুরবাড়িতে আসে, কিন্তু সে ভীষণই শীত কাতুরে। তাই শ্বশুরবাড়িতে আসার পর তার একদমই যেন মাটিতে পা পড়ে না, কারণ আগে থেকে তার ধনী শ্বশুরবাড়িতে 10 জন চাকর বাকর আছে। সুস্মিতার শ্বশুরবাড়িতে ঝিকমিক, তার বাবা মা, ভাই বোন এছাড়াও পরিবারের অনেককে নিয়ে বহুদিন ধরে কাজ করে। তাই ঝিকমিক এবং তার পরিবার সুস্মিতার শ্বশুরবাড়ির লোকেদের কাছে একেবারে বাড়ির সদস্যদের মতোই হয়ে ওঠে। কিন্তু সুস্মিতা বিয়ের পর তাদের সাথে নিতান্তই চাকরের মতো ব্যবহার করে থাকে। বিয়ের পর একদিন শীতের সকালে, কাকিমা, আমাদের গ্রামে নতুন ফসল হয়েছে, তাই আমরা পরিবারের সবাই মিলে ঠিক করেছি কিছুদিনের জন্য গ্রামে গিয়ে থেকে আসব। তুমি তো ভালো করেই জানো আমাদের গোটা পরিবার বহুদিন ধরে তোমাদের বাড়িতে কাজ করছি, কিন্তু এই শীতকালে কয়েকদিন ছুটি না নিলে আমরা খুব সমস্যায় পড়ে যাব। তাই তুমি যদি আমাদের ছুটি দাও তাহলে আমরা গ্রাম থেকে ফসল কেটে আবার শহরে ফিরে আসতে পারবো। ঠিক আছে, তুই যখন ছুটি চাইছিস তাহলে তুই তোর পরিবারকে নিয়ে গ্রাম থেকে ঘুরে আয়, কিন্তু বেশি দেরি করিস না যেন, কারণ তোদের ছাড়া আমার বাড়ির কোনো কাজই হবে না। তবে এই কদিন বরঞ্চ নতুন বৌমা বাড়ির সব কাজ সামলে নেবে। শাশুড়ি মায়ের মুখে এরকম কথা শুনি সুস্মিতা খুবই রেগে যায়। মা, আপনি একদম এদেরকে লাই দিয়ে মাথায় তুলে দিয়েছেন। এখন জাকিয়ে শীত পড়ছে, এখন ছুটি নেওয়ার কি দরকার আছে বলুন তো? মাস গেলে মাহিনাটা তো ঠিক বুঝেই নেবে, কিন্তু শীতকালে যদি কাজ করতে না পারি তাহলে এদেরকে কাজে রেখে তো কোনো লাভ নেই। এই শীতের মধ্যে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া, বাসন মাজা, জামা কাপড় কাচা, রান্না বান্না করা, এত কাজ আমি করতে পারবো না। আর এরা যদি ছুটি নেয় তাহলে এদেরকে সারা জীবনের জন্য ছুটি দিয়ে দিন, আমি অন্য চাকর বাকর দেখে নেব। কি বলছোটা কি বৌমা? তোমার আর শুভমের বিয়ের যাবতীয় কাজ এই 10 জন মিলেই করেছে, না হলে এই ঠান্ডার মধ্যে আমি একা কিছু করতেই পারতাম না। এমনিতেই আমার আত্মীয় স্বজনের অভাব আছে, তুমি ওদেরকে এভাবে কথা শুনিও না। ওরা সারা বছর কোনো ছুটি নেয় না, তাই এই কদিন তো ছুটি নিতেই পারে। আমি এখন এই বাড়ির বউ, তাই আমি যা বলবো সেটাই হবে। ওরা কোনো ছুটি নিতে পারবে না, আর ছুটি যদি নেয় তাহলে কিন্তু এখানে আর ফিরে আসতে হবে না, অন্য জায়গায় ওরা কাজ খুঁজে নেবে। ঠিক আছে বৌদি, আমরা ছুটি নেব না, তুমি চিন্তা করো না, তোমার এই শীতের মধ্যে কোনো রকম অসুবিধা হবে না। ঝিকমিকের এমন কথা শুনে সুস্মিতা খুবই খুশি হয়। সুস্মিতা তখনই বিছানার উপর বসে আরাম করতে শুরু করে, কিন্তু তখন তার ভীষণই ঠান্ডা লাগে, কারণ তার ঘরের হিটারগুলো বন্ধ থাকে। উফ বাবারে, কি ঠান্ডা লাগছে! ঘরের হিটারগুলো এখনই বন্ধ হয়ে যেতে হলো। ওরে বাবারে, কি শীত! এই ঝিকমিক, কোথায় গেলে? তাড়াতাড়ি ঘরে এসো তো। সেই সময় ঝিকমিক তার মা এবং বোনকে নিয়ে রান্নাঘরে রান্না বান্না করতে ব্যস্ত থাকে, কিন্তু সুস্মিতা যখন তাকে ডাক দেয় তখনই ঝিকমিক তাড়াতাড়ি করে সুস্মিতার ঘরে যায়। সে দেখে যে সুস্মিতা কম্বলের তলায় বসে আছে। কি হয়েছে বৌদি, তুমি ডাকছো কেন? আমি তোমার জন্য শীতকাল স্পেশাল স্যুপ তৈরি করছিলাম। সেসব পরে হবে, তুমি আগে রুম হিটারগুলো চালিয়ে দাও তো, আমার খুব ঠান্ডা লাগছে। ওরে বাবারে, হিটারগুলো মনে হয় খারাপ হয়ে গেল, না হলে মাঝে মধ্যেই তো এরকম বন্ধ হয়ে যায়। সুস্মিতা এই কথা বললে ঝিকমিক একেবারে অবাক হয়ে যায়, কারণ সুস্মিতার পাশেই রুম হিটারের সুইচ থাকে। তবুও সে কম্বলের তলা থেকে হাত বার করে রুম হিটার চালাতে চায় না, কারণ সে মনে করে যেহেতু বাড়িতে 10টা চাকর বাকর আছে, তাই সে চাকরদেরকে দিয়েই সমস্ত কাজ করাবে। ঝিকমিকও কোনো কথা না বলে রুম হিটার চালিয়ে দেয় এবং আবার রান্নাঘরে রান্না করতে চলে যায়। কিছুক্ষণ পর সুস্মিতা যখন নিজের ঘর থেকে বাইরে বেরোয় তখন সে পুষ্পিতাকে শীতের গরম জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দেখে, যা দেখে সুস্মিতা ভীষণই রেগে যায়। পুষ্পা কাকিমা, তোমার কি বয়স বাড়ার সাথে সাথে মাথায় ব্যামো হয়েছে? তোমাকে কতবার বলেছি আমার শীতের এই গরম জামা কাপড়গুলো তুমি ওয়াশিং মেশিনে কাচবে না, কারণ এগুলো থেকে উল উঠে যাবে। তুমি তবুও আমার কথা শুনবে না, তাই তো? বোমা, এই ঠান্ডার মধ্যে ওয়াশিং মেশিনে জামা কাপড় পরিষ্কার করব না তো কিসে করব? এত বছর ধরে এই বাড়ির প্রত্যেকে শীতের জামা কাপড় তো আমরা ওয়াশিং মেশিনেই পরিষ্কার করে এসেছি, কোথায় কখনো তো একটাও জামা কাপড় নষ্ট হয়নি বৌমা। ওদের জামা কাপড় সোয়েটার নষ্ট হয়নি বলে আমারটাও হবে না, তার কোনো মানে নেই। আমার বাবা বিদেশ থেকে এই সোয়েটারগুলো আমাকে কিনে দিয়েছে, তাই এগুলো নষ্ট হয়ে যাবে। তুমি হাত দিয়ে পরিষ্কার করে সোয়েটারগুলো ধুয়ে দাও।
সুস্মিতা এই কথা বললে পুষ্পা কাকিমার খুবই খারাপ লাগে। ঠিক এমন সময় সেখানে ঝিকমিক চলে আসে। বৌদি, তুমি আমার মায়ের সাথে এরকম ভাবে খারাপ ব্যবহার করো না। এই শীতকালে মায়ের শরীরটা ভালো নয়, মায়ের সবসময় জ্বর হচ্ছে, তাই তোমার সোয়েটারগুলো বরং আমাকে দাও, আমি হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। ওহ বাবারে, এই পরিবারটাকে কাজে রাখাই বেকার। একে কথা বললে ও বাঁচাতে আসে, ওকে কথা বললে ও দৌড়ে চলে আসে। অসহ্যকর একেবারে। এর থেকে প্রফেশনাল চাকর রাখলে বোধহয় ভালো হতো। এই শোনো, আমি যাকে যা কাজ করতে বলেছি সে তাই করবে। তোমার মা জামা কাপড় ধুয়ে দেবে আর তুমি আমার গায়ে হাতে পায়ে তেল মালিশ করে দেবে, কারণ এই শীতের মধ্যে আমার হাত পাগুলো খুব টানছে। সুস্মিতা এই কথা বলে ঝিকমিককে চুপ করিয়ে দেয়। তাই ঝিকমিকের কিছু করার থাকে না। এই শীতের মধ্যে কষ্ট করেই সুস্মিতার মা সোয়েটারগুলো কাচতে শুরু করে। অন্যদিকে ঝিকমিক সুস্মিতার গায়ে হাতে পায়ে তেল মাখিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন মালতী দেবী তাদের বাড়ির 10 জন কাজের লোককে ডেকে পাঠায়, কারণ ঝিকমিক এবং তার পরিবারের লোকেরা বহুদিন ধরে ছেঁড়া সোয়েটার, ছেঁড়া টুপি পরে সেই বাড়িতে কাজ করে। আর যা দেখে মালতী দেবীর খুবই খারাপ লাগে। আমি আমার ছোট ছেলেকে বলে তোমাদের জন্য দোকান থেকে সুন্দর সুন্দর সোয়েটার আর টুপি কিনে নিয়ে এসেছি। তোমরা এবার থেকে এগুলো পরেই কাজ করবে। আর হ্যাঁ, তোমরা পায়ে জুতো পরছো না কেন? এভাবে জুতো ছাড়া ছেঁড়া সোয়েটার পরে তোমরা যদি সারাদিন কাজ করো, তোমাদের তো শরীর খারাপ করবে। মালকিন, আমরা জুতো পরেই কাজ করছিলাম, কিন্তু নতুন বৌমা বললো জুতো পরে ঘর বাড়ি ঝাড়ু দিলে, পরিষ্কার করলে নাকি ঘর বাড়ি আবার নোংরা হয়ে যাবে, তাই আমরা এবার থেকে জুতো ছেড়েই কাজ করছি। না, কোনো দরকার নেই। তোমরা যদি জুতো পরে কাজ করতে না চাও, তাহলে পায়ে উলের মোজা পরে কাজ করবে, কারণ আমাদের মার্বেলের পাথরের মেঝে কিন্তু খুব ঠান্ডা। এরকম ঠান্ডার মধ্যে ফাঁকা পায়ে কাজ করা যায় না। এই বলে মালতী দেবী তাদেরকে দামি দামি সোয়েটার, টুপি, সুন্দর সুন্দর জুতো উপহার দেয়। আর যা দেখে সুস্মিতার খুবই রাগ হয়, তাই তখনই সুস্মিতা সেই ব্যাপারে হস্তক্ষেপ করে। আপনার তো শখ কম নয় মা, এমনিতেই শীতকালে রুম হিটার চলছে বলে অনেক টাকা বিল আসছে, তাই আপনার ছেলে আপনাকে ইলেকট্রিকের বিল দেওয়ার জন্য টাকাটা দিয়েছিল। আর আপনি এই টাকাটা দিয়ে এই 10 জন চাকরের জন্য সোয়েটার, জুতো, মোজা, হাবিজাবি কিনে এনেছেন। এসব বেকার ফালতু খরচা করার কোনো দরকার নেই। আবার তো আপনার ছেলের কাছে হাত পেতে টাকা চাইবেন। এটা আমার ছোট ছেলের টাকা বৌমা, তোমার বরের টাকা আমি খরচা করিনি। আর তুমি একদম আমার উপর খবরদারি ফলাতে আসবে না। বেশ করেছি বলেছি, কারণ আপনার তো এখন বয়স হয়েছে। এই পরিবারের দায়িত্ব আপনাকে আর নিতে হবে না। 10 জন চাকরকে কি দিতে হবে না দিতে হবে আমি বুঝে নেব। আপনার ছোট ছেলের টাকা কি টাকা নয়? মানছিও বিয়ে করেনি, তাই বলে ওই চাকরদের উপর টাকা নষ্ট করবে? সুস্মিতা এভাবে কথা বললে মালতী দেবীর খুবই খারাপ লাগে। সে আর কোনো রকম কথা বলতে পারে না। এভাবেই সময় কাটতে থাকে। সুস্মিতা সারাদিন বিছানার উপর বসে নানান রকমের খাবার খায়, আর সেই বাসনগুলো বাড়ির চাকরদেরই পরিষ্কার করতে হয়। এমনকি সুস্মিতা বিছানা থেকে নেমে নিজের খাটটা পর্যন্ত পরিষ্কার করে না। বাড়িতে চাকর আছে বলে সুস্মিতা সবসময় তাদের উপর হুকুম করে। সে প্রত্যেক দিন নতুন নতুন সোয়েটার পরে আর তার চাকর বাকরকে দিয়ে সেই সোয়েটারগুলো পরিষ্কার করায়। এভাবে অসম্ভব ঠান্ডায় সে 10 জন কাজের লোকের সঙ্গে একেবারে অমানবিক ব্যবহার করতে থাকে। একদিন, বৌদি, আজকে আমার শরীরটা একদম ভালো লাগছে না, খুব জ্বর হয়েছে। তোমার কাছে প্যারাসিটামল হবে গো? তার সাথে আবার ঠান্ডাও লেগেছে জানো। তোমার ওসব নাটক ভালো করেই জানি। আসলে আজকে আমি আমার বাপের বাড়ির পরিবারকে ডেকেছি। শীতকালে আমরা ছাদে বসে পিকনিক করব, তাই তোমরা কোনো কাজ করবে না সেই জন্য শরীর খারাপের নাটক করছো, তাই তো? না বৌদি, ওরকম কোনো ব্যাপার নয়। আজকে সত্যি আমার শরীরটা ভালো নেই। ঝিকমিক এই কথা বললেও সুস্মিতা কোনো কথা শুনতে চায় না। সে বাড়ির নতুন বৌমা, তাই নিজের বাপের বাড়ির লোকেদেরকে নিমন্ত্রণ করে, কিন্তু সে শীতকালে ত্বক চর্চা করতে ব্যস্ত। অন্যদিকে বাড়ির কাজের লোকেরা তার হয়ে সমস্ত কাজ করে। ঝিকমিক জ্বর গায়ে সবার জন্য বিরিয়ানি, ফ্রাইড রাইস, মাটন, চিকেন, নলেন গুড়ের সন্দেশ, পায়েস ইত্যাদি রান্না করতে থাকে। বাদবাকি কাজের লোকেরা ঠান্ডার মধ্যে ঘরবাড়ি পরিষ্কার করে। কিছুক্ষণ পর সুস্মিতার বাপের বাড়ির লোকেরা চলে আসে। সুস্মিতা তাদের সাথে গল্পে মেতে ওঠে। ইতিমধ্যে ঝিকমিক যখন তাদেরকে খাবার পরিবেশন করে তখন
এই, তুমি শীতকালে আমাদেরকে ঠান্ডা ঠান্ডা খাবার দিয়েছো? আমার বাপের বাড়ির লোকেরা একদম ঠান্ডা খাবার খেতে পারবে না, ওদের গলা খারাপ হয়ে যাবে। একেই ঠান্ডা, তার উপর এরকম জলের মতো খাবার মোটেই খাওয়া যায় না। যাও, প্রত্যেকটা খাবার ভালো করে গরম করে নিয়ে এসো, যেন খাবারগুলো থেকে ধোঁয়া ওঠে। বৌদি, তুমি ওদেরকে আর একটা কথা বলবে না। তুমি এখন ওদের জন্য আমাকে কথা শোনাবে? মা, তুমি আমার বিয়ে দেওয়ার জন্য পাগল করে দিচ্ছিলে না? তুমি বলছিলে যে এই শীতের মধ্যেই যেন আমি বাড়িতে বউ নিয়ে আসি। ঠিক আছে, তাই হবে। আমি বহুদিন ধরেই ঝিকমিককে পছন্দ করি, কিন্তু সমাজের ভয়ে বলতে পারিনি। আজকে আমার আর কোনো ভয় নেই। আমি এই শীতকালেই ঝিকমিককে বিয়ে করব, আর ওর পরিবারকে সারা জীবনের মতো আমাদের বাড়িতে আশ্রয় দেবো। কুমার এই কথা বললে মালতী দেবী খুবই খুশি হয়, কিন্তু সুস্মিতা এবং শুভম কিছুতেই মেনে নিতে পারে না। তুমি এত ভালো চাকরি করো, মাস গেলে লক্ষ লক্ষ টাকা রোজগার করো, আর শেষ পর্যন্ত তুমি একটা চাকরানিকে বিয়ে করবে? তুমি আমাদের পরিবারের মান সম্মান ডুবিয়ে দেবে দেখছি। তুমি বাড়িতে বড় বউ হয়ে আসার পর এমনিতেই আমাদের বাড়ির মান সম্মান ডুবে গেছে, কারণ প্রত্যেকবার শীতকালে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করি, পিকনিক করতে যাই, ভালো মন্দ খাবার খাই। কিন্তু তুমি আসার পর থেকে সমস্ত আনন্দ চলে গেছে, কেননা তুমি তো সারাক্ষণ চাকরদের উপর অত্যাচার করতে ব্যস্ত থাকো। তাই আমি এই ডিসিশনটা নিয়েছি। কুমারের কথা শুনে সুস্মিতা একেবারে চুপ করে যায়। দেখতে দেখতে কিছুদিনের মধ্যে ঝিকমিকের সাথে কুমারের ধুমধাম করে বিয়ে হয়, যা দেখে সুস্মিতা হিংসায় জ্বলে ওঠে, কিন্তু সে চাইলেও আর কিছু করতে পারে না। ঝিকমিক এখন সেই বাড়ির ছোট বউ, তাই সুস্মিতা কোনো মতে ঝিকমিক এবং তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করতে পারে না। তাই ধীরে ধীরে সুস্মিতা নিজেকে পরিবর্তন করে নেয়। এখন সে সবার সাথে মিলেমিশে সুখে শান্তিতে সংসার করে। রুক্মিণী দেবী তার একমাত্র ছেলে রঞ্জনের সঙ্গে বাস করত। রঞ্জনের বিয়ে নিয়ে তার মা সবসময় খুবই চিন্তায় থাকত, কারণ রঞ্জন দেখতে খুবই কালো হওয়ার পাশাপাশি তার আর্থিক ইনকাম খুবই কম ছিল। তাই জন্য যে কোনো মেয়ে তাকে দেখেই রিজেক্ট করে দিত। তাই রুক্মিণী দেবী তার ছেলের ভবিষ্যৎ নিয়ে খুবই চিন্তা করত। এমনই একদিন রঞ্জন তার মায়ের সঙ্গে সাগরিকা নামে একটি মেয়েকে দেখতে যায়। মেয়ে পক্ষ রঞ্জনের গায়ে রং দেখে মুখ বিকৃত করে বলে, ওরে বাবা, আপনার ছেলে তো ভীষণ কালো। মাসে কত টাকা ইনকাম করে আপনার ছেলে? আমার ছেলে মাসে 20,000 টাকা ইনকাম করে। হ্যাঁ, আসলে আমার ছেলের গায়ের রংটা একটু চাপা। একটু চাপা নয়, অনেক বেশি চাপা। মাত্র 20,000 টাকা ইনকাম করে, তাও আবার গায়ের রং এত কালো। ইনকামটা বেশি হলে ভেবে দেখা যেত। তোমাকে আমি কেন, কোনো মেয়েই বিয়ে করবে না। কালো ছেলেরা সুন্দরী বউ পায় তারাই, যাদের ইনকাম বেশি থাকে। এ কি, তুমি আমার ছেলেকে অপমান করছো কেন? বাড়িতে ডেকে শুধু শুধু অপমান করার কোনো মানে হয় না। চল বাবা, বাড়ি চল। এই বলে রুক্মিণী দেবী তার ছেলেকে নিয়ে সেখান থেকে বাড়ি ফিরে আসে। রঞ্জনের মন খুবই খারাপ ছিল, কারণ এর আগে বহুবার তাকে অনেক মেয়ে রিজেক্ট করেছিল। সে মনে মনে এবার ঠিক করে নেয় যে সে আর বিয়েই করবে না। সন্ধেবেলা মন ভালো করার জন্য রঞ্জন তার কিছু বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে চলে যায়, কিন্তু সেখানেও তার বন্ধুরা তাকে নিয়ে মজা করতে শুরু করে। ভাই, সামনের মাসে আমার বিয়ে ঠিক হয়ে গেল। তোদের বৌদি দেখতে খুব সুন্দর আর খুবই শিক্ষিত। আমি এমন বউ আনবো না, এই এলাকার সবাই তাকিয়ে দেখবে, দেখে নিস। কনগ্রাচুলেশন ভাই, শুনে খুব খুশি হলাম। তুই শুনে খুশি হয়েছিস বলে আমার তো মনে হচ্ছে না। আমরা সবাই সুন্দরী বউ আনবো, কিন্তু তুই তো বউই আনতে পারবি না। তুই যা দেখতে কালো, তোর কপালে বউ নেই ভাই। এই জীবনটা বউকে ছাড়াই তোকে কাটাতে হবে। হ্যাঁ, আর আমি বিয়ে করতেও চাই না। আমি দেখতে কালো, আমি খারাপ, ঠিক আছে। তোরা দেখতে ভালো তো, একটা কেন 5-5টা বিয়ে কর না, আমার কোনো অসুবিধা নেই। আমরা দেখতে চাই হ্যান্ডসাম, আমরা চাইলেই 5-5টা বিয়ে করতে পারবো, কিন্তু তুই একটা বউ জুটিয়ে দেখা অন্তত। পারবি না, কখনোই পারবি না, আমরা চ্যালেঞ্জ করছি। এভাবেই রঞ্জনের বন্ধুরা তাকে সবাই মিলে অপমান করতে থাকে। রঞ্জন মন খারাপ করে সেখান থেকে বাড়ি ফিরে আসে। রঞ্জন খুবই ডিপ্রেশনে চলে যায়। সে যেখানে যায় তার আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব তাকে নিয়ে মজা করে, তাই তার কাছে তার জীবনটা একটা অভিশাপ স্বরূপ হয়ে উঠেছিল। রঞ্জন তার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক রাখা বন্ধ করে দেয়। সে তার মাকেও মেয়ে দেখতে বারণ করে দেয়। দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়। একদিন রঞ্জন তার অফিসের এক কলিগের বিয়ের নেমন্তন্ন পায়। মা, আমি আমার কলিগ তুহিনের বিয়েতে যাচ্ছি। ওর বিয়েটা ওদের গ্রামের বাড়িতেই হবে। আমি ওদের ওখানে 4-5 দিন থাকবো, তুমি সাবধানে থেকো। এই বলে রঞ্জন বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রঞ্জন তার কলিগের দেওয়া অ্যাড্রেস অনুযায়ী পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে রঞ্জন অবাক হয়ে যায়। সেখানে বিয়ে বাড়ির কোনো রকমের আয়োজনই সে দেখতে পায় না, আর নাইবা কোনো লোকজনকে সে দেখতে পায়। হ্যালো তুহিন, তোমরা সবাই কোথায় আছো? আমি তো তোমার দেওয়া অ্যাড্রেসে পৌঁছে গেছি, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। সবকিছু তো ফাঁকা।
হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো। ঠিক তখনই কয়েকটা গুন্ডা টাইপ লম্বা চওড়া ব্যক্তি এসে রঞ্জনকে ধরে ফেলে। তারা রঞ্জনকে দড়ি দিয়ে বাঁধে। রঞ্জন খুবই ভয় পেয়ে যায়। আরে আরে, তোমরা আমার সাথে করছোটা কি? তোমরা আমাকে দড়ি দিয়ে বাঁধলে কেন? কি করেছি আমি তোমাদের? তুই কিচ্ছু করিসনি, আমরা তোর বিয়ে দেবো বলে তোকে বেঁধেছি। চল আমাদের সঙ্গে, আজকে আমরা তোর বিয়ে দেব। আমার বিয়ে? তোমাদের কিছু একটা ভুল হচ্ছে। আমি তো এখানে আমার বন্ধু তুহিনের বিয়েতে এসেছিলাম। তোমরা আমাকে কার সঙ্গে বিয়ে দেবে বলছো? রঞ্জনের কোনো প্রশ্নের উত্তর তারা দেয় না। তারা সবাই মিলে জোর করে ধরে বেঁধে রঞ্জনকে একটা বাড়িতে নিয়ে আসে, যেখানে রঞ্জন খুবই ভয়ঙ্কর দেখতে একটি মহিলাকে দেখতে পায়। সেই মহিলার পাশে 5টি সুন্দরী যুবতী মেয়ে বসেছিল। 5টা মেয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করছিল। রঞ্জন কিছু বুঝতেই পারছিল না যে তার সাথে কি হতে চলেছে। মা, এই ছেলেটাকে আমরা ধরে এনেছি এখানে। তুহিন আমাদের হাত থেকে পালিয়ে গেছে, ওকে আমরা ধরতে পারিনি। কিন্তু এই ছেলেটা এখানে এসেছিল, তাই আমরা একেই ধরে নিয়ে চলে এসেছি। ছেলে যেই হোক না কেন, আমাদের তো কিচ্ছু যায় আসে না। আমার 5টা সৎ বোনের সঙ্গে এই ছেলেটার বিয়ে দিয়ে দাও, আমাদের মাথা থেকে বোঝা নেমে যাবে। এটা শুনে রঞ্জন অবাক হয়ে যায়। এ কি, আপনাদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনারা আপনাদের 5 মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবেন বলছেন কেন? এমনিতেই আমার বিয়ে হচ্ছে না। আপনারা আমার বিয়ে দিচ্ছেন, আমি খুশি হয়েছি, কিন্তু আমি একটা বিয়ে করতে পারবো। দয়া করে 5 জনের সঙ্গে আমার বিয়ে দেবেন না। আমার আর্থিক ইনকাম খুব কম, আমি 5 জনকে সুখে রাখতে পারবো না। তোর আর্থিক ইনকাম কম, আর আমাদেরও আর্থিক ইনকাম কম। আমাদেরও অত টাকা নেই যে আমরা আমাদের 5 মেয়েকে আলাদা আলাদা করে 5 জনের সঙ্গে বিয়ে দেব। এমনিও এই 5 সৎ মেয়ে আমার জীবনটা তছনছ করে দিল। এদেরকে আমি বাড়ি থেকে বিদায় করতে চাই। আর কোনো কথা হবে না। একে বিয়ের জন্য প্রস্তুত করো। না না, এমন করবেন না দয়া করে। আমি 5 জনকে কিভাবে বিয়ে করব? আপনারা একজনের সঙ্গে আমার বিয়ে দিন, আমি কথা দিচ্ছি আমি তাকে সুখে রাখবো। 5 জনকে বিয়ে করলে এরা তো না খেতে পেয়েই মারা যাবে। এমনিও এর এখানে থেকে কিছু খেতে পায় না। আর তুমি এদের বিয়ে করার পর মেরে ফেলবে, কেটে ফেলবে, সেটা তোমার ব্যাপার, আমার কিচ্ছু যায় আসে না। এই ছেলে, বেশি কথা বলিস না। বাংলায় বলছি, বুঝতে পারছিস না? এই দেখ, এই ছুরিটা দেখেছিস তো? আমাদের কথা না শুনলে এই ছুরিটা তোর পেটের মধ্যে ঢুকে যাবে। বল, 5টা বউকে নিয়ে বাড়িতে ফিরবি নাকি একটাও বিয়ে না করে অবিবাহিত অবস্থায় উপরওয়ালার কাছে যাবি? বল বল, তাড়াতাড়ি বল। না না, আমাকে মেরো না। আমি এদের 5 জনকে বিয়ে করার জন্য প্রস্তুত, তবে আমি এদের কোনো দায়িত্ব নিতে পারবো না। আমার অত ক্ষমতা নেই যে আমি 5টা বউকে খাওয়াতে পারবো। এই, কে কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, ঝটপট হাত চালা তোরা, আজকে আপদ বিদায় হবে বাড়ি থেকে। রূপালী দেবীর 5 সৎ মেয়ে তখনও পর্যন্ত কেঁদেই চলেছিল। তারা কিছু বলতে চাইছিল, কিন্তু বলার সাহস পাচ্ছিল না। তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা প্রচুর পরিমাণে ভয় পাচ্ছে। রঞ্জনের কাছে কোনো উপায় ছিল না। সে নিজের প্রাণ বাঁচানোর জন্য মনিকা, কবিতা, পিয়ালি, অহনা এবং সাগরিকাকে বিয়ে করে। বিয়ের পর রঞ্জন তার 5 বউকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। তার 5 বউ লাল রঙের বেনারসি শাড়ি পরে বউ সেজে রঞ্জনের সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন রাস্তার সকলেই তাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছিল। তাদেরকে দেখে অনেকেই নানান রকম মন্তব্যও করছিল। একজন তো রঞ্জনের কাছে এসে জিজ্ঞাসা করে, এই যে দাদা, একটা প্রশ্ন ছিল। বলছি কি, মাসে কত লাখ টাকা ইনকাম করেন বলুন তো? কেন বলুন তো? আপনি জেনে কি করবেন? আমি তো আপনাকে চিনি পর্যন্ত না। আপনি আমাকে আমার ইনকামের কথা জিজ্ঞাসা করছেন কেন? আর আমার ইনকাম মাত্র 20,000 টাকা। মিথ্যা কথা বলবেন না দাদা। আপনার ইনকাম যদি মাত্র 20,000 টাকা হতো, তাহলে আপনার সঙ্গে এই 5-5টা সুন্দরী বউ থাকতো না। এরকম সুন্দরী একটা বউ পেতে গেলেই মানুষকে এখন কত কষ্ট করতে হচ্ছে। আপনি নিশ্চয়ই সরকারি চাকরি করেন, তাই না? তা না হলে 5-5টা বউ কিভাবে সম্ভব? আমার জায়গায় যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা চাপে পড়ে আমি বিয়েটা করেছি। সরুন এখান থেকে, যেতে দিন আমাদের। রঞ্জন অনিচ্ছা সত্ত্বেও তার 5 বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রুক্মিণী দেবী তার ছেলের সঙ্গে 5টা নতুন বউকে দেখে অবাক হয়ে যায়। এ কি রঞ্জন, তুই এতগুলো মেয়েকে কোথা থেকে নিয়ে এলি? তুই তো তোর বন্ধুর বিয়েতে গিয়েছিলি। এরা কারা? মা, এরা 5 জনই আমার বউ। আমি এদের 5 জনকে বিয়ে করেছি। এটা শুনে রুক্মিণী দেবী আকাশ থেকে পড়ে। রঞ্জন তার মাকে সব ঘটনা খুলে বলে। সবকিছু শোনার পর রুক্মিণী দেবীও খুব চিন্তায় পড়ে। রঞ্জন বাধ্য হয়ে বিয়েটা করেছিল, তাই সে কিছুতেই তার 5 বউকে মেনে নিতে পারছিল না। মা, যে যাই বলুক না কেন, আমার পক্ষে 5টা মহিলার সঙ্গে থাকা সম্ভব না। আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না। আমি আমার প্রাণ বাঁচানোর জন্য বিয়েটা করেছি। এদেরকে বলো যার যেখানে ইচ্ছা শুয়ে পড়তে, আমি আমার রুমে একাই ঘুমাবো। এই বলে রঞ্জন সেখান থেকে চলে যায়। রঞ্জনের কথা শুনে 5 বোনেরই মন খুব খারাপ হয়ে যায়। রুক্মিণী দেবীও মুখ ঘুরিয়ে সেখান থেকে চলে যায়।
আমাদের জন্য রঞ্জনের জীবনটা শেষ হয়ে গেল। সারা জীবন আমরা কষ্ট পেয়েছি। ভেবেছিলাম বিয়ের পর উপরওয়ালা হয়তো আমাদের কপালে সুখ দেবে, কিন্তু আমাদের সৎ ভাই আর সৎ মা আমাদের সঙ্গে খুব খারাপ করলো। আমাদেরকে বিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু একজনের সঙ্গেই বিয়ে দিল। হ্যাঁ, আমরা 5 বোন একে অপরের সতীন হয়ে গেছি। আমরা 5 জন কোনোদিনই সুখে থাকতে পারবো না। এর চেয়ে ভালো আমরা মরে কেন গেলাম না? রঞ্জনের কোনো দোষ নেই। রঞ্জন শুধু শুধু আমাদের জন্য ফেঁসে গেল। আমরা 5 বোন একটা বরের সঙ্গে কিভাবে জীবন কাটাবো? আমাদেরও তো কিছু করার উপায় ছিল না। আমরা তো বাড়ি থেকে পালিয়ে যাওয়ারও চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের সৎ মা আমাদেরকেও তো প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়েছিল। রুক্মিণী দেবী তাদের 5 বোনের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। তাদের 5 বোনের কথা শুনে রুক্মিণী দেবীর খুবই মায়া হয়। সে তাদের জন্য খাবার বানিয়ে নিয়ে আসে। এই নাও, আমি তোমাদের জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি, তোমরা সবাই খেয়ে নাও। রুক্মিণী দেবীর কথা শুনে 5 বোন হাউ হাউ করে কেঁদে ওঠে। আপনি আমাদের জন্য খাবার বানিয়ে এনেছেন? আমাদের জন্য আজ পর্যন্ত কেউ এত চিন্তা করেনি। আপনি খুবই ভালো মানুষ। আমাদের ক্ষমা করে দিন, আমরা ইচ্ছা করে কিচ্ছু করিনি। রঞ্জন যেমন নিজের প্রাণ বাঁচানোর জন্য এমন করেছে, আমাদেরও ঠিক একই রকমের অবস্থা। হ্যাঁ, আমি সবটাই বুঝতে পারছি। তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা তো আমার মেয়ের মতোই। আমি আমার ছেলের জীবন যেমন নষ্ট করতে দিতে পারবো না, তেমনি আমি তোমাদের জীবনও নষ্ট হতে দেব না। রুক্মিণী দেবী তার 5 বৌমাকে পেট ভরে খাবার খাওয়ায়। পরের দিন থেকে তার 5 বৌমাই রুক্মিণী দেবীর খুবই সেবা যত্ন করতে থাকে। 5 বোন দেখতে খুবই সুন্দর হওয়ার পাশাপাশি ঘরের কাজকর্মেও তারা খুবই পারদর্শী ছিল। রুক্মিণী দেবী মনে মনে ভাবে তার যদি 5টা ছেলে থাকতো, তাহলে সে তাদের সঙ্গেই এই 5 বোনের বিয়ে দিত। কিন্তু রঞ্জন কিছুতেই তার 5 বউকে মেনে নিতে পারছিল না। একদিন রঞ্জন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখন তার বন্ধুদের সঙ্গে তার দেখা হয়। কিরে ভাই, তোর তো লটারি লেগে গেছে। সবার টাকার লটারি লাগে, আর তোর তো বউয়ের লটারি লেগেছে রে। আমরা তো ভেবেছিলাম তুই এই মুখ নিয়ে একটা বউকেও জোটাতে পারবি না। তুই তো আমাদের থেকে উপরে পৌঁছে গেছিস, একেবারে 5টা বউ। কি করে করলি রে ভাই? নিশ্চয়ই বড়সড় ধরনের চাল চলেছিস। আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই জাদু টোনা করেছে, না হলে এরকম সুন্দরী দেখতে মেয়েরা কখনোই আমাদের কালুকে বিয়ে করতো না। রঞ্জন তার বন্ধুদের কোনো কথার উত্তর না দিয়ে বাড়ি ফিরে আসে। সে বাড়িতে এসে বলে, মা, এদেরকে বাড়ি থেকে বের করো। আমি আমার বাড়িতে এদের আর এক মুহূর্ত রাখবো না। যেখানেই যাচ্ছি শুধু 5টা বইয়ের জন্য লোকে আমাকে কথা শোনাচ্ছে। আমার মান সম্মান শেষ হয়ে গেল। আর এই যে, আমি তোমাদের মধ্যে যে কোনো একজনকে বাড়িতে রাখতে পারবো, আর বাকি কারা 4 জন বাড়ি থেকে বেরিয়ে যাবে তোমরাই ঠিক করো। রঞ্জনের কথা শুনে 5 বোন কান্নাকাটি শুরু করে। রঞ্জন, তুই মাথা ঠান্ডা কর বাবা। আমি সমস্যার সমাধান খুঁজে বের করে ফেলেছি। আমার এক দূর সম্পর্কের দাদার 4টে ছেলে আছে। সে আজকেই আমাদের বাড়িতে এসেছিল। আমি তাকে সব ঘটনা খুলে বলেছি। আমার দাদা কবিতা, পিয়ালি, অহনা আর সাগরিকাকে ওর ছেলেদের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে গেছে। মনিকা এদের মধ্যে বড়। মনিকার সঙ্গে আমি আবার নতুন করে তোর বিয়ে দেব, আর এই বাকি 4 বোনেরও আমি আবার বিয়ে দেব। এই কথা শুনে রঞ্জন খুবই খুশি হয়। রুক্মিণী দেবী মনিকা 4 বোনকে নিজের মেয়ে মনে করে তাদের অন্য জায়গায় বিয়ে দিয়ে পুণ্যের কাজ করে। নতুন করে রঞ্জনের সঙ্গে মনিকার আবার বিয়ে দেওয়া হয়। বিয়ের পর সবাই নিজের নিজের জীবন সঙ্গীর সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে।